ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের বিমা খাত নিয়ে। আপনারা জানেন যে আমাদের বিমা দুই ধরনের বিমা প্রতিষ্ঠান আছে, লাইফ বিমা এবং হচ্ছে নন লাইফ বিমা বা জীবন বিমা এবং হচ্ছে সাধারণ বিমা। তো আমাদের পৃথিবীর সব দেশেই বা বিভিন্ন দেশে বিশ্বজুড়ে হচ্ছে বিমা খাত খুবই পপুলার এবং মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠান সবাই তার নিরাপত্তার জন্য হচ্ছে বিমা সুবিধা গ্রহণ করে থাকে। কিন্তু বাংলাদেশে এই চিত্র উল্টা। এই উল্টাটা কেন এবং হচ্ছে যে তার কি ইম্প্যাক্ট, আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকার হচ্ছে এই যে বিমা খাতে যেন সাধারণ মানুষ বা ব্যবসা প্রতিষ্ঠানগুলি ইনকর্পোরেট হয়, তারা যেন বিমা সুবিধাটা পেতে পারে, সেজন্য সরকার একটা প্রজেক্ট নিয়েছিল। সেই প্রজেক্টের খরচ বাড়তে বাড়তে অনেক খরচ বেড়ে গেছে, কিন্তু মানুষ বিমা খাতে যাওয়ার বদলে সেখান থেকে উল্টা আরও সরে যাচ্ছে, এরকম স্ট্যাটিস্টিক্স টিভিএস পেয়েছে এবং সেগুলো নিয়ে আজকে টিভিএস লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শেখ আবদুল্লাহ ভাই। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার আজকে যে নিউজ যে 2018 সালে সরকার হচ্ছে যে বিমা খাতে যাতে হলো পেনিট্রেশন বাড়ে, মানে মানুষ যাতে হচ্ছে বিমামুখী হয়, সেজন্য সরকার একটা প্রজেক্ট নিয়েছিল। সেই প্রজেক্টের অনেকবার মেয়াদ বাড়ছে এবং টাকার পরিমাণ অনেক বাড়ছে, কিন্তু বিমা সুবিধা গ্রহণকারীর সংখ্যা 40% কমে গেছে। আপনি যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে সরকার একটি প্রকল্প নিয়েছিল এবং এই প্রকল্পটি কিন্তু বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে করা। এই যে প্রকল্পের ব্যয় শুরুর দিকে ছিল এটা 650 কোটি টাকা, যেটা পরবর্তীতে গিয়ে শেষ হয়েছে 925 কোটি টাকায়। এই 925 কোটি টাকার মধ্যে প্রায় 800 কোটি টাকাই হচ্ছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া। প্রকল্পটার মধ্যে সরাসরি অন্তর্ভুক্ত ছিল, আপনি বলছিলেন যে বিমা খাতের দুটো ধরনের বিমা আছে, জীবন বিমা কর্পোরেশন এবং সাধারণ বিমা কর্পোরেশন। পাশাপাশি বিমা খাতের যে নিয়ন্ত্রক সংস্থা রয়েছে আইডিআরএ, এই বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এদেরকে নিয়ে এই প্রকল্পটি করা। কিন্তু বাংলাদেশে আসলে এই যে সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশন, এই সরকারি দুটি প্রতিষ্ঠানের বাইরে বেসরকারি খাতে কিন্তু আরও 67টি প্রতিষ্ঠান রয়েছে যারা বিমা ব্যবসা করে, সাধারণ বিমা এবং জীবন বিমা তারা করে থাকে। তাদেরকে কিন্তু এর মধ্যে ঠিক ওইভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এই প্রকল্পের মধ্যে মানুষকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা পরিসংখ্যানে এরকম দেখেছি যে এই প্রকল্পটি যখন নেওয়া হয় 2018 সালে, তখন দেশে 1,36,00,000 মানুষ বিমার গ্রাহক হিসাবে ছিলেন। এটা লাইফে ছিল, লাইফে। কিন্তু এই সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি সেখানে আমরা দেখেছি যে বিমার গ্রাহক কমে এসেছে, সেটা প্রায় 82 লাখে নেমে আসছে, 82,20,000 এরকম আর কি, প্রায় 40% গ্রাহক কমে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম সংশ্লিষ্ট যারা আছে, আইডিআরএতে যারা আছেন তাদের সাথে, বা এই প্রকল্পের যিনি পিডি তাকেও জিজ্ঞেস করেছিলাম। তারা আসলে এই প্রকল্প নেওয়ার পরের থেকে দেশের অর্থনীতি বা বৈশ্বিক পরিস্থিতির কারণে বিমার এই যে সম্প্রসারণ হওয়া, এটা বাধাগ্রস্ত হয়েছে সেটি তারা বলেছেন। এবং মানুষ নানান কারণেই বিমায় থেকে বের হয়ে গেছে যারা, তারা নতুন করে অন্তর্ভুক্ত হয়। তার মধ্যে বড় একটি কারণ হিসেবে তারা বলছে কোভিড একটি বড় কারণ। তারা বলছে যে আমাদের এখানে এই যে সরকারের পরিবর্তন, সেটিও একটি কারণ। আমাদের এইখানে মাঝখানে কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, এগুলোও একটি কারণ। আমি তাদেরকে উল্টো করেই জিজ্ঞেস করেছিলাম যে এই সব ক্ষেত্রেই তো মানুষ, এই যে মানুষের সমস্যার মধ্যে পড়া, প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা অন্যান্য দুর্ঘটনা হোক, তার ক্ষেত্রেই তো বিমার আসলে কাভারেজটা মানুষ নিতে চায়। তাহলে এই রকম সময়ে মানুষ কাভারেজ না নিয়ে বিমা থেকে কেন বের হয়ে গেলেন? তারা আসলে খুব পরিষ্কার করে কোনো কিছু বলতে পারে না, কিন্তু তারা বলছে যে আসলে মোটা দাগে তাদের কথাটা হচ্ছে যে বিমাতে অংশগ্রহণ করলে একটা দীর্ঘ সময় ধরে যিনি গ্রাহক তাকে বিমার প্রিমিয়াম পরিশোধ করতে হয়। প্রিমিয়াম পরিশোধ করার জন্য তো তার আর্থিক সক্ষমতা থাকা দরকার। এই সময়ে মানুষের আর্থিক সক্ষমতার কিছু ক্ষেত্রেও হলেও ঘাটতি হয়েছে, যে সমস্ত কারণে অনেকেই বিমা থেকে বের হয়েছে। বিমার মধ্যে ব্যবসা বাণিজ্য থাকে, ব্যবসা বাণিজ্য কিছুটা স্লো হয়েছে, এগুলো তাদের বক্তব্য। সেই সমস্ত কারণে বিমা কমে গেছে। জি, আমি আপনার কাছে জানতে চাবো যে
আপনার স্টোরিতেই আছে যে 2018 সালে যখন এই প্রজেক্ট চালু হলো, এর পরের বছর 19 সালেই হচ্ছে বিমা গ্রহণকারীর সংখ্যা বা হচ্ছে পলিসিদারির সংখ্যা কিন্তু কমে গেছে। ওই কমে সময় গেছে। কোভিড, যুদ্ধ কোনো কিছুই ছিল না, পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু যে বিমা সেক্টরে যে মানুষ যাচ্ছে না, এর যে বড় কারণ যে বিমা কোম্পানিগুলির হচ্ছে প্রতারণা গ্রাহকদের হ্যাঁ, আমি সাথে। এই কথাগুলোই সেই বলতে জিনিসটা কি যাচ্ছিলাম। তারা হচ্ছে গভর্নমেন্ট বা হচ্ছে আইডিয়ারে তারা কি এন্ডোর্স করে নাকি করে না আসলে? এন্ডোর্স করে না তা না। বিমা খাতে মানুষ প্রতারিত হয়, বিমা খাতে মানুষের নানান ধরনের হয়রানি হয়, এ কথা আইডিআরে এন্ডোর্স করে। তাদের যে বার্ষিক প্রতিবেদন সেখানে তারা বলছে যে হয়রানি হচ্ছে বা মানুষ সময় মতো তার যে বিমা খাতের সুবিধা পাওয়া, বিমা থেকে যে সুবিধা পাওয়ার কথা সে তার সময় মতো পাচ্ছে না। যদি কারোর কোনো পলিসি থাকে, সেই পলিসির ম্যাচুরিটি শেষে যে সময় মতো তার জমা করা অর্থ ফেরত পাবে সেটিও যেরকম পাচ্ছে না। আবার পলিসির এগেনস্টে যদি তার কোনো ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকে, সেই ক্ষতিপূরণগুলোও সে সময় মতো পায় না। এবং নানান কৌশলে বিমা কোম্পানিগুলো পলিসি হোল্ডার যিনি তাকে পলিসি দেওয়ার সময় যেভাবে পলিসিটা দেওয়া হয়, যে কথা বলে পলিসির এগেনস্টে যখন তাকে কোনো মানে ক্লেম পরিশোধ করতে হবে, তখন সে উল্টা আরও অনেক কিছু শর্ত তার মধ্যে নিয়ে আসে। শর্ত মানে অনেক ক্ষেত্রে ওই ইন্স্যুরেন্স অফিসেই তাকে ঢুকতে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম ঘটনাগুলো আছে। এইটি আসলে মানে বিমা খাতের উপরে নিয়ন্ত্রক সংস্থার যে প্রকৃত অর্থে নিয়ন্ত্রণ নেই তারই বহিঃপ্রকাশ, এবং বিমা খাতে দীর্ঘদিনের যে অনিয়ম হয়ে আসছে সেটি মানে বাংলাদেশে এখনো পর্যন্ত এটাকে সংস্কার করা অথবা সংশোধন করা কোনোটি হয়নি। তারা এটা অ্যাড্রেস করলেও মানে তারা এটা সমাধান কিন্তু খুব বেশি করতে পারছে না। এই প্রকল্পের মধ্যে একটা বড় কাজ ছিল হচ্ছে ডিজিটাইজেশন, মানে প্রত্যেকটা পলিসি কে কখন করলো এবং সেই পলিসির সর্বশেষ পরিস্থিতি কি, পলিসিটা কিভাবে এগিয়েছে, এটা হচ্ছে একটা জায়গা থেকে যাতে বুঝতে পারা যায়, আইডিআরে যাতে বুঝতে পারে, এইরকম একটি ডিজিটাইজেশন কাজের উদ্যোগ এই প্রকল্পের মধ্যে ছিল। কিন্তু সেই ডিজিটাইজেশনটাও খুব যে যথাযথভাবে হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না। তাহলে এই 925 কোটি টাকা, এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি, দেশের মানুষের করের টাকা, অনেক পরিশ্রমের টাকা। এত টাকা কোথায় খরচ করলো? এটা কি আসলে জলে গেছে বলা যায়? মানে যেহেতু আপনার প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়ন হয় নাই, প্রকল্পের উদ্দেশ্য ছিল হচ্ছে 1,36,00,000 যে বিমা গ্রাহক ছিল, এটি প্রকল্প যখন শেষ হবে সেটি বাংলাদেশে 2 কোটি গ্রাহক হবে। উল্টো আমরা দেখেছি যে 40% কমে 82 লাখে নেমে এসেছে। ফলে এটা বলা যেতে পারে যে এটা উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি, অর্থাৎ মানে এই টাকাটা গচ্চা গেছে। একটা বড় অংশ ব্যয় করা হয়েছে এই অর্থের মধ্যে, যে এখানে আপনার বেশ কিছু খাতে পরামর্শক নিয়োগ করে পরামর্শকদের পেছনে একটা বিরাট অংশ চলে গেছে। তারা কি পরামর্শ দিয়েছে এবং বাস্তবায়ন কি হয়েছে এটা তো আসলে পরিসংখ্যান বলতেছে। বাংলাদেশে আপনি নিজে বলেছেন, এখানকার অনুষ্ঠানে বলেছেন, বা আপনার কাছ থেকে আমি তথ্যটি জেনেছি, বাংলাদেশে আসলে বিমা পরিচালনা করার জন্য যেরকম অভিজ্ঞ মানুষ দরকার সেটি মানে খুব যে মানে পর্যাপ্ত সেরকম নেই। অ্যাকচুয়ারি একটি শব্দ আছে, বিমা খাতের বিশেষজ্ঞদের সাথে এটি যোগ করা হয়। বাংলাদেশে এইরকম মানুষ নেই, এবং সরকার একটা প্রজেক্টও নিয়েছে। আপনি বলেছিলেন যে প্রজেক্ট না হলেও একটা কর্মসূচি সরকারের রয়েছে যে আর সরকার থেকে টাকা খরচ করে হচ্ছে বিদেশে পড়াশোনা করার জন্য পাঠায়। হ্যাঁ, এটা করানো হবে। তো তারপরেও কিন্তু কেউ যে লেখাপড়া শিখিয়ে এসে বিমা খাতে কাজ করছে সেরকম না। তবে সবচেয়ে বড় সমস্যা বিমা খাতের অনিয়ম, যেটা মানে গ্রাহকদের স্বার্থ বিমা খাতে আসলে রক্ষা করে না। বিমার যেটা মূল উদ্দেশ্য, যে একজন মানুষ সে তার সমস্যার প্রেক্ষিতে বিমা খাত থেকে যে সুবিধা তার পাওয়ার কথা সেটি সে পায় না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে যেটা শুনলাম এবং সর্বশেষ তিনি যেটা বললেন যে আসলে আপনি বিমা করবেন, বিমা কোম্পানি থেকে আপনার যে সুবিধাটা হচ্ছে বিনিময় পাওয়ার কথা, আপনি মাসে মাসে বা 3 মাস পর পর টাকা দিয়ে যাচ্ছেন। আপনি মারা গেলেন, আপনার সন্তানের যে আপনার ডেথ বেনিফিট পাওয়ার কথা, আপনি অসুস্থ হয়েছেন, আপনার চিকিৎসার পরে যে আপনার হচ্ছে ট্রিটমেন্ট বেনিফিট পাওয়ার কথা, অথবা আপনি হচ্ছে এর কোনোটাই হন নাই, একটা নির্দিষ্ট মেয়াদ শেষে আপনার যে হচ্ছে লাভসহ আপনার জমানো টাকাটা ফেরত পাওয়ার কথা, সেগুলি পেতে কিন্তু বিরাট ভোগান্তি হয়। এই কারণেই মানুষ বিমা খাত থেকে সরে যায়। তবে এর মধ্যেও কয়েকটি দেশি বিদেশি কোম্পানি কিন্তু হচ্ছে গ্রাহকদের স্বার্থ রক্ষা করছে, এবং এই যে 82 লাখ যারা হচ্ছে জীবন বিমা করছে বিভিন্ন কোম্পানিতে, এর বড় অংশ কিন্তু এইসব ভালো কোম্পানিগুলোতে। সুতরাং আপনারা যখন বিমা করবেন, আপনারা হচ্ছে যাচাই বাছাই করে বিমা করার আগে যে কোন কোম্পানিতে করলে আপনারা রিটার্ন ফেরত পাবেন। অনেকে হচ্ছে যে সেই
ওই হাই হাই কোম্পানির মতো আপনার বাসার কাছে একটা অফিস খুলে আপনাকে বাড়তি অনেক প্রফিটের লোভ দেখায় আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। এবং এমনও আছে যে আমার নিজের এলাকাতেই একটা বীমা কোম্পানি সে অফিস খুলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে অফিস বন্ধ করে সে চলে আসছে। এখন আমার এলাকার মানুষও হচ্ছে টাকা পায় না। সুতরাং নিজের কষ্টের টাকা বিমায় অবশ্যই খাটাবেন, বিমাতে সুবিধা আছে, কিন্তু সেটা অবশ্যই যাচাই বাছাই করে ভালো কোম্পানিতে রাখবেন। এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।